কিন্তু আমি খুব কষ্ট পাই যখন শুনি যে সবখানে জিয়া পরিষদের দোকান খুলছে। মোস্ট আনওয়ান্টেড। আমি বলেছি প্রেসিডেন্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এবং সম্পাদক সাহেবকে, মহাসচিবকে, দয়া করে জিয়া পরিষদের দোকান খুলবেন না। মেরিটোক্রেসি ছাড়া, মেধা ছাড়া, সততা ছাড়া, বুদ্ধিমত্তা ছাড়া, পরিশ্রম ছাড়া কখনো এগুলো যায় না। তা আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, কারণ সবাই শিক্ষক আছেন, পণ্ডিত আছেন, পিএইচডি করা আছেন, সবাই এই দিকটা আপনারা খেয়াল রাখবেন। জিয়া পরিষদ কিন্তু শুধু একটা সংগঠন না, এবং এটা বিএনপির কোনো অঙ্গ সংগঠন নয়। কিন্তু প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের তার যে বর্ণাঢ্য জীবন, তার আদর্শ, তার যে অলৌকিক, আমি বলি, ক্ষমতা ছিল অতি অল্প সময়ের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, এই সবগুলো মিলিয়ে তার জীবনটাকে কেন্দ্র করে এই পরিষদকে গঠন করা। এবং এর মূল উদ্দেশ্যে বহুবার আমি বলেছি আমাদের জিয়া পরিষদের ভাইদেরকে, নেতা যারা এটাকে পরিচালনা করেন, আমি তাদের নেতা হিসেবে আপনার সম্বোধন করতে চাই না। আমি তাদেরকে সম্বোধন করতে চাই জিয়া পরিষদের কর্মকর্তা হিসেবে, চিহ্নিত করতে চাই জিয়া পরিষদের গবেষক হিসেবে। এই জিনিসগুলো মাথার মধ্যে আনতে হবে। বহুবার বলেছি, কবির মুরাদ ভাই যখন বেঁচে ছিলেন তখন তাকেও বলেছি। উনি আরেকজন মানুষ ছিলেন যিনি জিয়া পরিষদ ছিলেন তার প্রাণ, হৃদয়। তিনি এটা নিয়ে কাজ করে বেরিয়েছেন, ছুটে বেরিয়েছেন সব জায়গায়। কিন্তু আমি খুব কষ্ট পাই যখন শুনি যে সবখানে জিয়া পরিষদের দোকান খুলছে। মোস্ট আনওয়ান্টেড। আমি বলেছি প্রেসিডেন্ট আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে এবং সম্পাদক সাহেবকে, মহাসচিবকে, দয়া করে জিয়া পরিষদের দোকান খুলবেন না। এর দোকান দরকার নেই আমাদের। আমাদের দরকার শ্রেষ্ঠ মানুষগুলোকে, আমাদের দরকার গবেষকদেরকে, আমাদের দরকার ভালো মানুষদেরকে, যারা পথ দেখাবে, পথ পরিচালনা করবে। বিএনপির তো অনেক অঙ্গ সংগঠন আছে, অ্যান্ড দ্যাট ইজ ফুল এনাফ। ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, মহিলা দল আছে, শ্রমিক দল আছে, তাঁতি দল আছে, সব আছে। ওখানে আমার আরেকটা অঙ্গ সংগঠন দরকার নাই। আমার দরকার জিয়াউর রহমানের উপরে গবেষণা করে জিয়াউর রহমানের জীবনীটাকে কিভাবে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, রাষ্ট্রে কাজে লাগাতে পারি, সমাজে কাজে লাগাতে পারি, সেই কাজগুলো আমাদের করা দরকার। কয়েকটা বই তারা করেছেন, আমার চাপের মধ্যে পড়ে কয়েকটা কাজ করেছেন, আমি দেখেছি 7-8টা বই করেছেন। আমি যেটা সবচেয়ে, আমাদের বয়স হয়ে গেছে, চলে যাব কিছুদিন পরেই, সবচেয়ে খুশি হতাম যদি দেখতাম যে জিয়াউর রহমানের ওপরে আপনারা একটা গবেষণা করছেন, এবং এটা এমন একটা গবেষণা লব্ধ একটা পত্রিকা হবে, বই হবে, পত্রিকা তো বই হবে, যেটা জিয়াউর রহমানকে সারা বিশ্বে পরিচিত করবে। এটা আমাদের জন্য দরকার। আমার কাছে মানে আমি একটা মাত্র বই দেখেছি, যে বইটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা রিসার্চ বুক, জিয়াউর রহমানকে ওইভাবে সামনে নিয়ে এসছে। এটা হচ্ছে যে মাহফুজুল্লাহর প্রেসিডেন্ট জিয়া, তার লাইফ বায়োগ্রাফি। এটা যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে ওটার মধ্যে রিসার্চ করার কাজ আছে প্রত্যেকটা বিষয়। জিয়াউর রহমান যে কি ছিলেন আমাদের এই জাতির জন্যে, আমরা সেটা অনেকে অনুধাবনও করতে পারি না। আপনি চিন্তা করেন যে একটা মানুষ যে
যিনি 1971 সালের 25শে ডিসেম্বরের আগে যাকে কেউ চিনতো না, জানতো না, 26শে মার্চের পর থেকে তিনি হয়ে গেলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নায়ক, কারণ তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন। তারপর থেকেই আমি এখন তো সময় নষ্ট করতে চাই না, এইটুকু বলতে চাই যে তারপরে তার ওই যুদ্ধের সময়টা, তার পরবর্তীকালে 1975 সালে সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন, তখন থেকে তার শাহাদাত বরণ পর্যন্ত প্রতিটি দিন, প্রতি মুহূর্ত তার রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, এই বাংলাদেশের জন্য। আপনি একটু ভাবুন, আমার খুব একটা অভিজ্ঞতা হয়েছিল, উনি যখন ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, সায়েম সাহেব তখন প্রেসিডেন্ট, তখনও আপনার আমাদের এই গণতন্ত্র শুরু হয়নি। ওই সময়ে ফ্রন্ট তৈরি হয়েছে, ফ্রন্ট তৈরি হয়েছে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর। তখন কাজী জাফর সাহেব আপনার শিক্ষামন্ত্রী হয়েছিলেন, মনে আছে আপনাদের? ওই সময় একটা শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল। আমি তখন শিক্ষা মন্ত্রণালয়ে ইউনেস্কো ন্যাশনাল কমিশনে কাজ করতাম। তো আমাদের 4 জনকে সিলেক্ট করা হলো অ্যাজ রিপোর্টার্স। আমাদের সুযোগ হয়েছিল ওই অধিবেশনগুলোর প্রত্যেকটাতে অ্যাটেন্ড করা এবং রিপোর্টারের কাজটা করা। আমি প্রথম থেকে দেখলাম ওই কমিশনে কিন্তু আপনার বাংলাদেশের সব নাম করা শিক্ষাবিদ, আমলা, কবি, শিক্ষক, এই ধরনের মানুষেরা কিন্তু সেখানে, এমনকি রাজনীতিবিদ পর্যন্ত তার সদস্য ছিলেন। হাজী মোহাম্মদ দানেশ থেকে শুরু করে, এই যেটা ওবায়দুল্লাহ খান থেকে শুরু করে, আবুল ফজল থেকে শুরু করে সবাই ছিল ওই কমিশনে। রিচ একটা কমিশন। সেখানে প্রতিদিন যখন আলোচনা হতো, তখন প্রেসিডেন্ট জিয়া এসে বসতেন, একটা কথা বলতেন না, ওই ইউনিফর্ম নিয়ে এসে বসে নোট নিতেন। কাজী জাফর সাহেব প্রেসাইড করতেন। মুজিবুল হক সাহেব ছিলেন তার সেক্রেটারি এডুকেশন, খুব জাতীয় মানুষ ছিল, CFP। বোধহয় এইভাবে 1 মাস চললো। আমি দেখলাম প্রতিদিন এসে তিনি শুধু নোট করেন। এরপরে তিনি কথা বলতে শুরু করলেন আস্তে আস্তে, এবং প্রত্যেককে প্রশ্ন করে 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 তিনি জানার চেষ্টা করে তার মূল জায়গাতে আসার চেষ্টা করেন। সেই সময় তিনি ছাত্র নেতাদের সঙ্গেও বসতেন। তখন আপনার জাসদ ছাত্রলীগ, আজকে আমাদের মাহমুদুর রহমান মান্না সাহেব, তিনি তখন ডাকসু ভিপি। এদিকে ছাত্রদল, এদিকে আপনার জাসদ ছাত্রলীগ, এদিকে ছাত্রলীগ। ইউনিভার্সিটিতে তখন প্রচণ্ড গোলমাল হয়, মাঝে মাঝে অস্ত্র বের হয়, অস্ত্রের ঝনঝনানি এইসব চলে, গোলাগুলি চলে। উনি একদিন মাহমুদুর রহমান মান্নাকেও তার দলবল নিয়ে ডাকলেন। আলোচনা গ্রহণ করতে করতে উনি একসময় বললেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্র একদম নির্মূল করতে চাই, আপনি আজ ডাকসু ভিপি আমাকে কি সাহায্য করবেন? মান্না বিপদে পড়ে গেল। একদিকে তার দল, একদিকে তার নেতৃত্ব, অন্যদিকে অত্যন্ত জেনুইন একটা বিষয় অস্ত্র নির্মূল করা। উত্তর মান্না দিল যে আপনি যদি আন্তরিকভাবে করেন তাহলে আমি আপনাকে সাহায্য করব। উনি বললেন যে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমি 100% আমি আন্তরিকভাবে কোনো দিকে না তাকিয়ে আমি এটা করব। মান্না বাধ্য হলো সেটা মেনে নিতে। তারপরে তিনি যেটা করলেন, ছাত্রদল তখন শুরু হয়ে গেল। ছাত্রদলের নেতাদের কাছেও তখন কিছু অস্ত্র ছিল। তিনি সবাইকে, যাদের কাছে অস্ত্র ছিল, এটা বের করে তিনি সবাইকে ডাকলেন। দেখে বলেন পথ 2টা, এক হচ্ছে আমি বিদেশে চাকরির ব্যবস্থা করবো, তোমরা চলে যাবে, অথবা কারাগারে যাবে, এর মাঝখানে কোনো পথ নেই। বিশ্বাস যাবে আমার। আজকে এই যে আপনার বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে
রিসার্চ করে বের করে আনতে হবে সামনে, রিসার্চ করে বের করে আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি গেলেন, ওই জাসদ ছাত্রলীগের সমন্বয়রা তাকে ঢুকতে দেবে না, কালো পতাকা দেখাচ্ছে, ঢিল মারছে, ওর মধ্যে তো তিনি হেঁটে চলে গেলেন তাদের দিকে, গিয়ে বলেন তোমাদের কি সমস্যা বড়, দেখে ঢিল এসে লাগলো মাথায়। তিনি পরোয়া করলেন না, তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন এবং সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা পাল্টে গেল। দেখা গেল যে তার এক সাহসিকতার কারণে, তার সেই নির্ভীক সে দৃষ্টান্তি স্থাপনের কারণে সমস্ত ছেলেরা গিয়ে তখন ছাত্রদলে যোগ দিতে শুরু করলো। সেই সময়টা ছিল বোধহয় ছাত্রদলের গোল্ডেন পিরিয়ড। সবচেয়ে মেধাবী ছাত্ররা তারা গিয়ে তখন ছাত্রদলে যোগ দিতে শুরু করলো। এরপরে তিনি আরেকটা কাজ করলেন, যেটা আমি আজকে এখানে আলোচনা করছি এই জন্যে যে আপনারা এখানে সবাই শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, ছাত্ররাও আছে। তিনি দেশের শ্রেষ্ঠ ছাত্রদের সিলেক্ট করলেন। প্রত্যেকটা পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে তিনি একটা জাহাজে নিয়ে গেলেন। হিজবুল বাহার, হিজবুল বাহার নিয়ে অপোজিশন লোকেরা অনেক কথা বলেছে। যারা হিজবুল বাহারে ছিল তারা জানে যে হিজবুল বাহারে কি ঘটনা ঘটেছিল। হিজবুল বাহার ছিল একটা ইউনিভার্সিটি, তিনি সেখানে সমস্ত বিশেষজ্ঞদের নিয়ে গিয়েছিলেন। বিশেষ করে আজকে যে ব্লু ইকোনমির কথা বলা হচ্ছে, এই ব্লু ইকোনমির ব্যাপারেও সেদিন তিনি, ওটা একটা বড় ঘটনা ছিল। তিনি সমুদ্র দেখিয়ে ছাত্রদের মধ্যে একদিকে তাদের হৃদয়কে সমুদ্রের মতো বড় করার, অন্যদিকে সমুদ্রে কি কি সম্পদ আছে তা জানার জন্য তিনি এই কাজটা করেছিলেন। এবং সেখানে যা আজ পর্যন্ত যারা গেছে, আমি একদিনকেও দেখিনি যারা জিয়াউর রহমানের ভক্ত না হয়ে গেছে। নিজাম সাহেব আমাদের এমপি আর হুইপ, তিনি বক্তব্য রাখছিলেন পরশুদিন পার্লামেন্টে, সুন্দর বক্তব্য রেখেছেন। তিনি ছাত্রলীগ করতেন, কিন্তু যেহেতু তিনি ভালো ছাত্র ছিলেন, স্ট্যান্ড করেছিলেন, তার সুযোগ হয়েছিল হিজবুল বাহারে যাওয়ার। তিনি পার্লামেন্টেই বললেন যে আমি হিজবুল বাহারে যাওয়ার পরে সিদ্ধান্ত নিলাম যে আমি জিয়াউর রহমানের রাজনীতি করব। এটাই ছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, আমারটা একটু ইনডাইরেক্ট। জিয়াউর রহমানের সময়ে যিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন এস এ বারিয়েটি সাহেব দিনাজপুরের, তার একান্ত সচিব, প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাজ করার সুযোগ আমার হয়েছিল। ফলে আমি ওই সময়ে